বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আপনার জীবনে আসলে আপনি এআই কতটুকু ব্যবহার করছেন? এআই এর কাজ হচ্ছে যে সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ইনফরমেশন গ্যাদার করা। এরা অনেক ভুল করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু কোনো ইন্টেলিজেন্স নাই। আমার ভয়েস, এই ভয়েস দিয়ে সে আরেকজনের গলা দিয়ে কিন্তু এই গানটা গাওয়াইতে পারে। আগে যে রিসার্চগুলো মানুষের করতে সময় লাগতো অন্তত 1 মাস, সেটা এখন যন্ত্র করে দিচ্ছে একদিনের মধ্যে। চ্যাট জিপিটি বলি অথবা জেমিনাই বলি, তারা বলে দিচ্ছে ইট ক্যান বি রং, প্লিজ ডাবল চেক। মানুষ যদি এআই তৈরি করে থাকে তাহলে অন্য সবকিছু তৈরি করতেও মানুষকেই লাগবে। স্বাগত জানাচ্ছি সবাইকে স্কিলস এন্ড প্রেজেন্স এআই ম্যাজিক মার্ভেল থেকে। আমি আর যে শান্ত আছি আপনার সাথে, এবং বরাবরের মতো আমার সাথে রয়েছেন এআই মেন্টর মনদীপ ঘরাই। হ্যালো দাদা। এবং আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনার জীবনে আসলে আপনি এআই কতটুকু ব্যবহার করছেন? আমি এআই ব্যবহার করি না, কারণ আমি এআই পছন্দ করি না। প্রথমত কারণ এআই কাজ হচ্ছে যে সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ইনফরমেশন গ্যাদার করা। আপনি যখনই অনলাইনে যাবেন আপনার সমস্ত মানে ইনফরমেশনগুলি এআই নিয়ে নেয়, এবং নিয়ে এরা মিসইউজ করে। যেমন আবার এরা অনেক ভুলও করে, যেহেতু এরা মেশিন না, এরা রোবট না, কিন্তু এরা অনেক ভুল করে। যেমন একটা রিসেন্টলি একজন একটা প্রশ্ন করছিল এআইকে যে 1+2 কত হয়, ওরা বলছে 2.9, যেখানে 3 হবে। মানে মানে এদের নিজস্ব কোনো, এবং সবচেয়ে মজার ব্যাপার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু কোনো ইন্টেলিজেন্স নাই। আপনাকে আমি বলে দিচ্ছি, কোনো ইন্টেলিজেন্স নাই। এটা ব্যবসার জন্য ইন্টেলিজেন্স শব্দটা করা হয়েছে। এদের কাজই হচ্ছে খালি মানুষের পিছনে লাগা। আর সবচেয়ে যেটা খারাপ হচ্ছে এখন, যে ছাত্রছাত্রীরা অনেকটা এআই নির্ভরশীল হয়ে যাচ্ছে। যেমন একটা সাবজেক্টের উপরে একটা হোমওয়ার্ক দিল টিচার, সে সেটাই এআইকে দিল করতে। টিচার কিন্তু ঠিকই বুঝে যায় যে এটা এআই করেছে, কারণ ওখানে যে ইনফরমেশনগুলি ছিল সবগুলোর দরকার নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার ভয়েস, আমি যেহেতু একসময় গায়ক ছিলাম, আমার অ্যালবামও আছে, এই ভয়েস দিয়ে সে আরেকজনের গলা দিয়ে কিন্তু এই গানটা গাওয়াইতে পারে। এই যে জিনিসগুলা, হ্যাঁ, এবং কোনো সত্য-টত্তর কোনো ব্যাপার নাই। যার ফলে আমার কাছে একদমই জিনিসটা খুবই অপ্রয়োজনীয় একটা জিনিস, এবং একটা উটকো ঝামেলার মতো মনে হয়। ওকে, আমি একটু এআই মেন্টরের কাছে ফিরে যেতে চাই, এবং যেতে চাই হচ্ছে অনেকগুলো প্রশ্ন নিয়ে। যেমন হাসান ভাই যেটা বলছিলেন যে অনেকগুলো নেগেটিভ থিংস অ্যান্ড হি ডাজন্ট ইউজ এআই, এবং সবকিছু মিলিয়ে অনেকে আবার এটা নিয়ে ওয়ারিড যে চাকরি চলে যাবে কারণ এআই এসে রিপ্লেস করে দিচ্ছে। তো আজকে টপিকটা যেহেতু চাকরি খেয়ে ফেলতে পারে এআই, এই বিষয়টা নিয়ে আমি একটু আপনার কাছ থেকে বরং শুনি। সত্যিকার অর্থে আমি খুব মুগ্ধ হয়ে হাসান ভাইয়ের কথা শুনছিলাম এই কারণে, কারণ এই যে টোনটা অথবা যে কথাগুলো হাসান ভাই বললেন, এটা হিউম্যানিটি টোন, এটা ওনার একার না। আমরা যদি একটু খেয়াল করি, গুগল আলফাগো নামে একটা সিস্টেম তৈরি করেছিল, যেটা 5টা গেমে মধ্যে 4টায় মানুষকে হারিয়ে দেয়। প্রথম গেমে যখন মানুষ হারে, মানুষ বিশ্ব চ্যাম্পিয়ন হেরে গেছিল, যারা এই আলফাগো বানিয়েছে তারা গোল করার মতো উৎসব করেছিল। সেকেন্ডটাতেও যখন জেতে তখনও চিৎকার চেঁচামেচি করে উৎসব করেছে। থার্ডটায় যখন যন্ত্র জিতে যাচ্ছিল, তাদেরই এক টিম মেম্বার নীরবে বসে কাঁদছিল আর টিস্যু দিয়ে চোখ মুছছিল। তখন তার ইন্টারভিউ নেওয়া হয়েছে পরে যে আপনি কাঁদছিলেন কেন? তখন তিনি কিন্তু জাস্ট 3টা শব্দ বলেছেন যে মানুষ হেরে গেছে। এই জায়গাটাই হলো আসলে আমাদের সবার চিন্তার মধ্যে থাকে, কিন্তু আমরা আবার এআইকে এড়াতেও পারছি, কারণ অ্যাডভান্সমেন্টটা এত বেশি, এবং অ্যাডভান্সমেন্টটা যে গতিতে হচ্ছে। আমরা তো জেমস ক্যামেরনের নাম সবাই জানি। টার্মিনেটরের সিকুয়েল নাম্বার 7 উনি লিখতে যে
লেখার কিছু পাচ্ছেন না। এ নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনি এত দেরি করছেন কেন, এই টার্মিনেটর সিরিজের এটা তো শেষ করে দেওয়া দরকার। তখন উনি বলেছেন যে বর্তমানে এআই এর অ্যাডভান্সমেন্ট যে পর্যায়ে আছে, সায়েন্স ফিকশনের চেয়ে বেশি গতিতে আসলে রিয়েলিটি চলছে। তা আমি নতুন করে এমন কি ইমাজিন করব যেটা আসলে মানে বর্তমান রিয়েলিটিকে ছাড়াবে, আমি খুঁজে পাচ্ছি না। মানে হি ইজ অ্যাকচুয়ালি ফেসিং আ রাইটার্স ব্লক বিকজ অফ এআই, যে এত গতিতে আগাচ্ছে। এখন আমরা যেহেতু মানে এটাকে গতি রোধ করতে পারছি না, তাহলে আমাদের যেটা উচিত যে আমাদের সামনে বড় ওয়েভ আছে, উই হ্যাভ টু নো হাউ টু সুইম। তা না হলে টিকে থাকাটা আসলে আমাদের জন্য কঠিন হবে বা হতে পারে। এই চাকরি নিয়ে যে ভয়টা তরুণ প্রজন্ম পাচ্ছে, এটার কিছু কারণ তো অবশ্যই আছে। কারণ আমরা সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই ভয়টা ছড়াতে দেখি। সবাই বলে যে এআই চাকরি খেয়ে দিবে, এআই চাকরি খেয়ে দিবে। আসলে এআই চাকরি খেয়ে দিবে কিনা এটার আমরা ডিসেকশনটায় আজকে যাব। এর মাঝখানে আমি হাসান ভাইয়ের কাছেও যাব, আপনার কাছেও আসবো বিভিন্ন প্রশ্ন নিয়ে। প্রথম যে ইস্যুটা আছে যে এআই আসার ফলে আসলে কোন কোন পেশাগুলো অবসলিট হয়ে যাচ্ছে, এবং এই কথাটা যখন চাওয়ার হয়েছে যে এআই আসলো অমুক অমুক পেশাগুলো নাই হয়ে যাবে, এখন স্বাভাবিক মানুষের তো ভয় লাগারই কথা। না, আপনাকে তো আমি আগেই বলেছি যে ইন্টেলিজেন্স নাই এদের। হ্যাঁ, কিন্তু ওই যে ওই জায়গাটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা একটা ব্যবসার একটা, এক্স্যাক্টলি এদের কোনো ইন্টেলিজেন্স নাই। এখন আমরা যদি সেই জায়গায় যদি দেখি যে আসলে কোন কোন সার্ভিসগুলো বা কোন কোন চাকরিগুলো নাই হয়ে যাচ্ছে, ফার্স্ট অফ অল হলো কাস্টমার সার্ভিস। আমরা কাস্টমার সার্ভিসের যে প্যাটার্নটা জানি, কাস্টমার সার্ভিস নামটা আমি বলার সাথে সাথে আমি জানি আমাদের তিনজনের মাথাতেই একটা ইমেজ আসছে, একটা বড় রুম, বেশ কিছু কিউবিকলে কানে হেডফোন দেওয়া কিছু লোকজন বসে কথা বলছে, আমি আপনি ফোন করছি, তারা এগুলোর জবাব দিচ্ছে। রিসেন্ট একটা রিপোর্ট বলে যে এই জবটা 90% অলরেডি নাই হয়ে গেছে উন্নত বিশ্বে, এবং বাংলাদেশেও আলটিমেটলি এটা থাকবে না। কারণ হলো এখন এআই চ্যাটবটগুলো দ্যাট মাচ স্মার্ট। কারণ কেউ তো আসলে মোবাইলের কল সেন্টারে ফোন করে সবজির দাম জিজ্ঞেস করবে না, করবে মোবাইলের কথাই, যে আমার সে ফর এক্সাম্পল সিম নষ্ট হয়ে গেছে বা আমি রিচার্জ করছি আমাকে দেয় না কেন, এগুলো তাদের ভালোভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। কাস্টমার সার্ভিস অনেক বড় ক্ষতির মুখে পড়বে বলেই তারা ধরে নিচ্ছে। এরপরে আসি যারা এন্ট্রি লেভেলের কোডিং করে, অর্থাৎ সফটওয়্যার বানানোর জন্য কোড পারে। অলরেডি এআই কোম্পানিগুলো ঘোষণাই করে দিয়েছে যে আগামী 2 বছরের মধ্যে 90% কোড এআই করে দিবে। এবং এই কাজগুলো তো আসলে যন্ত্রর করতে পারাটা স্বাভাবিক ব্যাপারই, কারণ এটা যন্ত্রের কাজেই লাগে। এবং আগে পারতো না, আগে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে একটা সফটওয়্যার বানাতো, একটা ওয়েবসাইট বানাতো, এগুলো এখন এআই করে দিবে। এটাও ক্ষতির মুখে পড়ছে, এটা ধরে নেওয়া যায়। এরপরে কন্টেন্ট রাইটার, যে জায়গাটায় আমরা আসলে ভয় পাচ্ছি, আমরা যারা লিখি, ক্রিয়েটিভ রাইটিং এর বড় একটা জায়গা এআই দখল করে নেবে, এবং নেবে মানে অলরেডি নিয়েছে। ক্রিয়েটিভ রাইটিংটা যখন কর্পোরেট লেভেলে, তখন দেখা যায় যে একটা কাঠামোর বাইরে তারা যায় না। এটা গল্প লেখার মতো না, উপন্যাস লেখার মতো না। তাদের ক্রিয়েটিভ রাইটিংটা হলো তাদের প্রোডাক্ট বেসড, এবং দেখা যায় তারা 100 প্রোডাক্ট বের করেছে, সেই 100 প্রোডাক্ট ওয়ার্ল্ডের যে কোনো না কোনো জায়গায় এখনো চলছে। সে ফর এক্সাম্পল একটা সাবান, এই সাবান নিয়ে যে একটা স্ক্রিপ্ট হবে, এই সাবানের স্ক্রিপ্ট তো অনেক কান্ট্রিতে আছে। তাহলে তারা এখন দেখতেছে যে চুরি করতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, নিয়ে আসতেছে। হ্যাঁ, আপনি চুরি করতেছে বললে আমরা বলবো যে হ্যাঁ, কাইন্ড অফ তারা নিয়ে আসতেছে, ওইখান থেকে এনে কিন্তু একটা তৈরি করে দিচ্ছে। এখন আপনি দেখছেন কি, আমরা একটু আগে মিউজিক নিয়ে আলোচনা হচ্ছিল, তখনও আমি একটা কথাই বলছি, ওই যে আপনি বিজনেসের কথা বললেন না, সবাই কিন্তু বিজনেসটাই দেখতেছে। যে কিনা আজকে কোম্পানির মালিক, সে দেখবে কত কম খরচে কত কম সময়ে আমার অ্যাডটা তৈরি হবে। তার এর বাইরে কিন্তু আসলে কোনো কনসিডারেশন নাই। সে 5টা মানুষ নিবে, কাজটা আরো বেশি ক্রিয়েটিভ হবে, সে বলবে ভাই আমার আরো বেশি ক্রিয়েটিভ দরকার নেই, আমার চললেই হয়েছে। আবার এআই তাকে এই অ্যাডভার্টাইজমেন্টও করে দিচ্ছে যে তুমি অ্যাড বানাবা, আমি মার্কেট রিসার্চ করে তোমাকে বলে দিচ্ছি কোন অ্যাডটা চলবে, কিভাবে বানালে চলবে, সেই অ্যানালিটিক্সও দিতেছে। তাহলে কন্টেন্ট রাইটার বা কপি রাইটার যারা আছে, একই সাথে প্রুফ রিডার যারা আছে, এই জবটা হুমকির মুখে পড়তেছে। অবশ্যই এটা বেসিক লেভেলে, অ্যাডভান্সটা আমরা যাব না। এরপরে যদি দেখি রিসার্চ অ্যানালিস্ট, আগে যে রিসার্চগুলো মানুষের করতে সময় লাগতো অন্তত 1 মাস, সেটা এখন যন্ত্র করে দিচ্ছে 1 দিনের মধ্যে। প্রচুর ভুলে ভরা। এখন এই ভুলে ভরা, আপনি যে ভুল বা ভুল উত্তরের কথা বললেন, এটার একটা টার্ম আছে, তারা বলছে যে এআই হ্যালোসিনেশন। অর্থাৎ এআই
বিভিন্ন সময় যে এমনভাবে হ্যালুসিনেট করে, এমন কিছু উত্তর দেয়, এত এত বোকা উত্তর, যে এটার কারণ খুঁজতেই এখন আলাদা মানে টিম তৈরি হয়েছে বিভিন্ন এআই কোম্পানির মধ্যে, যে হ্যালুসিনেশন কিভাবে কমানো যায়। কারণ দেখা গেছে যে এই হ্যালুসিনেশন 35% পর্যন্ত কোনো কোনো জায়গায় হয়ে যাচ্ছে, যেটা বিশাল ক্ষতির কারণ। কিন্তু আমাদের দেশে যারা আমরা পড়াশোনা করতেছি বা চাকরি করতেছি, তারা কি করি, আমরা শুধু এআই এর কাছে টপিকটা ধরাই দিতে পারলে আমাদের দায়িত্ব শেষ। আমরা মনে করি যা দিছে ঠিক আছে, ওটার মধ্যেই সব আছে। কিন্তু আমরা কখনো নিচের লাইনটা দেখি না, যে ওই চ্যাট জিপিটি বলি অথবা জেমিনাই বলি, তারা বলে দিচ্ছে ইট ক্যান বি রং, প্লিজ ডাবল চেক। এই জায়গাটা আমরা দেখি না, আমরা এড়িয়ে যাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে এই রিসার্চ অ্যানালিস্টের জায়গাটা তারা হয়তো এখন ভুল করবে, কিন্তু সামনে এই জায়গাটা ক্ষতির মুখে পড়বে। ডাটা এন্ট্রি অপারেটরও তাই, একদম বেসিক জব, রিডান্ডেন্ট জব, এটা এআই করবে। বুক কিপিংও তাই, এটার মধ্যে কোনো ইনোভেশন নেই, মিস্টেকস হবে। হ্যাঁ, প্রথম দিকে মিস্টেকস থাকবে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ওই মিস্টেকস টু কোলাটারাল ড্যামেজ হিসেবে ধরে তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে বিভিন্ন কোম্পানি। এখন পর্যন্ত মানে অনেক জায়গাতেই এটা শুরু হয়ে গেছে। এরপর হলো সবচেয়ে যে ক্ষতির জায়গাটা বলছে যে ওভার 90% এই জবটা নাই হয়ে গেছে, সেটা হলো ট্রান্সলেটরের জব। এটা নাই, মানে এখন আগে যেরকম ইন্টারপ্রিটার বা ট্রান্সলেটরের একটা জায়গা ছিল, এই জায়গাটা টোটাল গুগল ট্রান্সলেট আসার পর বা পরবর্তীতে এই যে এআই ইঞ্জিনগুলো আসার পরে এই জায়গাটা আর আসলে এক্সিস্ট করবে না সামনে, এটা আমরা ধরেই নিচ্ছি। এরপরে ট্রাভেল এজেন্ট, আমরা একটু আগে বলছিলাম Booking.com এর কথা, যে Booking.com এআই ট্রাভেল এজেন্ট তৈরি করেছে, যেটাকে আর বারবার বলে দেওয়া লাগে না যে আপনি কোথায় যেতে চান, কি করতে চান, আপনি বলে দিবেন বাজেট, ভাই আমার 5,000 টাকা আছে, আমি এর মধ্যে ঘুরে আসতে চাই, ও আপনাকে সুন্দর করে গুছায় দিবে যে কোন জায়গায় আপনি যেতে পারেন বা কিছু। লাস্ট যে জায়গাটা বলবো সেটা হলো লাইব্রেরিয়ানের জব, ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু যে ইনস্টিটিউশনগুলোয় পড়াশোনা করেছি, যিনি লাইব্রেরিয়ান থাকতেন তার প্রতি আমাদের অন্যরকম একটা শ্রদ্ধার জায়গা থাকতো, যে তিনি সব বইয়ের খোঁজ জানেন, ক্যাটালগ, উনি লিভিং ক্যাটালগ। এই জায়গাটা এআই বিশ্বের বড় বড় লাইব্রেরিতে দখল করে নিছে। ইভেন সমস্যা যেটা হয়েছে, লাইব্রেরিয়ান তো শুধু বই কোথায় আছে সেটা জানতেন, আর এআই জানে ওই বইয়ের মধ্যে কি আছে। ওকে এআই লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করলে বলে দিতেছে এই বইয়ের মধ্যে তুমি এই এই পাবা, তখন বলতেছে আমার অ্যাসাইনমেন্টের জন্য তো এটা দরকার, এটা কি আছে, তখন ও আবার বলতেছে না এটা নাই, তুমি এটার বদলে ওই শেলফের অমুক বই পড়ো, তাহলে জানতে পারবা কি আছে। তার মানে এই জবও কিন্তু মোটামুটি এক্সটিংক্ট পর্যায়ে। এখন আমরা ভয় পাবো কিনা, এটা একটা বড় কোশ্চেন, যে ভয় পাবো কিনা। এই জায়গায় এসে আমি একটু হাসান ভাইয়ের কাছে যাব, যে এই জায়গায় আপনি কি বলতে চান? যে আমি এখনো আত্মবিশ্বাসী যে এআই উইল নট মানে ওয়ার্ক আপ টু দি মার্ক। মানে আমি স্টিল আই এম এ বিলিভার যে এআই উইল নট লাস্ট দ্যাট মাচ, দি ওয়ে গুগল ট্রান্সলেটর লাস্টেড, ওরকম ভাবে এরা লাস্ট করবে না। শান্ত ভাই, আসলে এখন যেভাবে দখল করছে, যে যেরকম সবাই গুগল ট্রান্সলেটরের দিকে ঝুঁকেছে, এখন অন্যান্য ট্রান্সলেটর আছে, আমার তো মনে হচ্ছে অলরেডি তারা দখল করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আসলে মানে সবাই ডিপেন্ড করবে কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে। সবাই হয়তো ডিপেন্ড করবে না, কিন্তু ফর এক্সাম্পল ধরেন যে আমি গত পর্বে যেরকম বলছিলাম যে একজন কবিতা লিখে এসে বলছে যেটা সে লিখেছে, যেটা খুবই বাজে একটা ব্যাপার হয়েছে, যা হয়তো অনেকে ধরতেও পারছে না, যেটা তো ট্যালেন্ট হারিয়ে যাচ্ছে, কারণ ব্রেন তো ডাম্প হয়ে যাবে যদি কাজ না করতে পারে। কিন্তু যেটা প্রযুক্তিকে তো থামানোর ক্ষমতা আসলে আমাদের নেই। এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি। এক হলো হাসান ভাই বলছেন যে নট আপ টু দ্য মার্ক, ওটা যাবে না, আমরা প্রিভেল করে যাব। আমার যুক্তিটা হচ্ছে যে সে আমি কোনো স্ক্রিপ্ট লিখলে আমি পেন ইসে লিখি, কিন্তু এখনো কাগজে কলমে, আমি কম্পিউটারে লিখি না, বিকজ কম্পিউটারে লিখলেই এটা এআই এর একটা রিস্কের মধ্যে চলে যাচ্ছে না, এবং এআই এর ওটা রিসোর্স হিসেবে থাকে যে নিয়ে নিবে। আমরা আসলে ভয় পাবো কিনা বা ভয়ের কিছু আছে কিনা, এতগুলো পেশা নাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এখন আপনাদের কাছে একটা সিনারিও তুলে ধরি, যে আপনার বাসার আশেপাশে কি কোনো রেডিও মেকানিক পাবেন এখন? আর আছে কি? রেডিওই তো নাই। এক্স্যাক্টলি, রেডিও মেকানিক নাই তো, তাই না? আচ্ছা, ঘড়ির মেকানিক আছে? ঘড়ির মেকানিক আছে, কিন্তু কমে গেছে, আগে যেরকম ছিল সেরকম নাই। বাসার কত কিলোমিটার দূরে গেলে আপনি একজন মানে নিউজ পেপার কেনে এরকম লোক? আমি নিজেই কিনি নিউজ পেপার, কেনে পুরানো নিউজ পেপার, একটু
ওয়েট করতে হয় না? আগে যেরকম প্রতি সপ্তাহে আসতো বা এটা আগে কমে গেছে? যেরকম মানে আমি যখন না, ছোট ছিলাম আপনি if হ্যাঁ। say I work for Daily Star, I worked in the Daily Star at the Daily Star for 8.5 years. তো আমাদের ওখানে যে ইটা আছে ওটা কি বলে টার্মটা আমি হঠাৎ মনে পড়ছে না, যে পুরনো এডিশনস গুলি আপনি যদি চান, আপনি গিয়ে ইফ ইউ প্লেস দি অর্ডার 2 দিন আর্কাইভ পরে থেকে নিয়ে দিতে পারবো। আর্কাইভ, archive আই ওয়াজ মিনিং আর্কাইভ, তো ওই আর্কাইভ থেকে কিন্তু ওরা দিবে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে ওরা অফিস চেঞ্জ করার কারণে ডেইলি স্টার তাদের পুরনো আর্কাইভটা পুরাটা ধ্বংস হয়ে গেছে, যার ফলে 2000 মানে 1 সালের পত্রিকাটা এখন আপনি আর ডেইলি স্টারের ইসের হার্ড কপিটা আর পাবেন না। বুঝতে পেরেছি। তাহলে আমরা যে জায়গাটা আসলে আলাপ করছিলাম যে এখন কি আপনার কোনো সিডির দোকান চোখে পড়ে? নাই নাই, নাই, সবাই সিডির দোকান পেন ড্রাইভে গান শুনে, সিডির দোকান চোখে পড়ে না। তারপরে আমরা যেটা প্রথমে বললাম যে রেডিও সারানোর লোক নাই। এই পেশাগুলো কিন্তু কালের পরিক্রমায় প্রয়োজনেই হারিয়ে গেছে। তার মানে কি এই মানুষগুলো কি পেশাহীন হয়ে? ইটস নট এফেক্টেড বাই এআই। না না না, সেটাই বলছি যে আমাদের এইবারই প্রথম না যে কোনো পেশা হারিয়ে যাচ্ছে, অনেক পেশা হারিয়ে গেছে, সেটা মানুষ কোপ আপ করে নিয়েছে। সো এআই আসলো পরে এই কয়টা লিস্ট পড়লাম, এই জবগুলো থাকছে না, তাতে কিছু আসে যায় না। ইট উইল বি রিপ্লেসড বাই মোর নিউ জবস। সেটাই, এইটাই কথা, যে এই মেসেজটাই দেওয়া তরুণ প্রজন্মকে যে আমাদের কি হারিয়ে যাচ্ছে, যে কয়টা বললাম এন্ট্রি লেভেলের জিনিস এগুলো হয়তো হারাচ্ছে, কিন্তু এর চেয়ে আরো ভালো জিনিস আমাদের আসছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, হাসান ভাই প্রথমে যে ভয়গুলো দেখাচ্ছিলেন বা ভয় পাচ্ছিলেন, আমাদের সবার ভয়, সেই জায়গাটা আমাদের মাথায় রাখা দরকার। তা না হলে কি বিপদ হতে পারে সেই জায়গাটায় আমরা একটু যাব। এখন পর্যন্ত এআই শুধু মস্তিষ্ক নিয়ে খেলছে, তার শরীর নাই। আই রিপিট, শরীর নাই। শরীর নাই মানে হলো আপনি একটা খেলনা রোবট যে কিনা ওই যে ছাড়লে পরে ছাইয়া ছাইয়া গান গায়, ও কিন্তু আর কিছু করার ক্ষমতা নাই, সুইচ টিপলে পরে গান টুক গায়। এইটাকে যদি আপনি এআই এনেবল করে দেন, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে হি ক্যান ডু ইনফিনিট থিংস। এখন তার মাসেল পাওয়ার নাই, এআই চিন্তা করে, কিছু করতে পারে না। কিন্তু যখনই আপনি তাকে রোবটের মধ্যে ইমপ্ল্যান্ট করতেছেন, তখন সে ইনফিনিট ওয়ার্ক করতে পারবে। এই জায়গাটাতে আমাদের মনে হয় যে চেক অ্যান্ড ব্যালেন্সের প্রচুর প্রয়োজন আছে। এখনো এটা আসেনি। এখন যদি থামানো যায় তাহলে অনেক কিছু রক্ষা করা যাবে, কিন্তু যদি না থামানো যায় তাহলে কোন কাজগুলো থাকবে না একটু খেয়াল করে দেখেন। ফার্স্ট অফ অল ড্রাইভার, যেটা অলরেডি চালকবিহীন গাড়ি দেদারসে চলতেছে ওয়েস্টে, আমাদের এখানে আসে নাই কিন্তু দেদারসে চলতেছে। সেকেন্ডলি ফ্যাক্টরি ওয়ার্কার, ক্যান ইউ বিলিভ ইট, যে ফ্যাক্টরি ওয়ার্কার তো আমাদের বড় একটা অংশ দেশের, এখন বিভিন্ন ফ্যাক্টরিতে গার্মেন্টস হোক অন্যান্য রোবট, হ্যাঁ এইটা রোবট দ্বারা রিপ্লেস তো অলরেডি চায়নাতে হয়েছে, জাপানে হয়েছে। এটা যদি এসে যায় তখন কিন্তু দেখা যাবে যে এই মানুষগুলো যারা একদম খেটে খাওয়া মানুষ, সেই জায়গা রিপ্লেস করতেছে, এবং মালিকরা রোবট প্রেফার করবে, কারণ রোবটদের কোনো ওয়ার্কিং আওয়ার নাই, তারা রাউন্ড দ্য ক্লক কাজ করতে পারে। কিন্তু আমরা এটা নিব কিনা, এটা হলো কথা। যদি আমরা নেই তাহলে টোটাল হিউম্যানিটির উপর একটা বড় ধাক্কা আসতে পারে। ওই কয়টা জবের কথা যেগুলো বলছি সেগুলো চলে গেলে পরে এটা রিপ্লেসমেন্ট সম্ভব, কিন্তু এই জায়গায় বড় লেভেলে যদি হয় তখন কিন্তু আবার দেখেন সিকিউরিটি গার্ড, এটা বলতেছে যে সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন নেই। কম্পিউটার ভিশন, এআই এনেবল সিস্টেম, তারা সিকিউরিটি দিবে, অ্যালার্ম বাজাবে, 911-এ ফোন দিবে, একটা সিকিউরিটি গার্ড থাকলে যা করতো তাই করবে। তাহলে কেন লাগবে? এই প্রশ্ন কিন্তু অলরেডি এটা তো অনেক ব্যয় সাপেক্ষ। এক্স্যাক্টলি, ব্যয় সাপেক্ষ। সামনে হয়তো কস্টিংও কমে আসবে যখন লার্জ লেভেলে এটা হবে, ইমপ্লিমেন্টেশন হবে। এরপর বলতেছে ব্যাংকের ক্যাশিয়ার, এটাও মানে বড় ক্ষতির মুখে পড়বে যদি কিনা আমরা অ্যালাউ করি যে সে টাকা গুনে আমাদের দিবে, মানে টেলার যাকে বলে আর কি। সেই এখন তো অটোমেটেড টেলার মেশিন আছে, এটিএম আছে, কিন্তু ব্যাংকের যারা ক্যাশিয়ার হিসেবে কাজ করতেছে তারাও বলতেছে যে ক্ষতির মুখে হবে। এরপরে হলো রেস্টুরেন্ট ওয়ার্কার। রিসেন্টলি আমরা দেখছি যে এআই শেফ অলরেডি চালু হয়ে গেছে, তারা 3D প্রিন্টারের মাধ্যমে খাবার বানাচ্ছে এবং সেগুলো সার্ভ করতেছে। বিভিন্ন জায়গায় এই আউটলেটগুলো আছে। এই জিনিসগুলো আতঙ্কের। আমরা প্রথমগুলো যদি দেখি যে ওগুলো এড়ানো সম্ভব, আমাদের এইগুলোকে ঢুকতে দেওয়া মনে হয় না
খুব বেশি সমীচীন হবে। আমরা অনেক বড় কথা বলে ফেলতেছি, কিন্তু আমাদের নিজেদের ভয়ের জায়গা থেকে, যে আসলে তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হইতে পারে যদি এগুলো আসে, ভালোভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমি আপনার সাথে একটা জায়গায় একটু দ্বিমত পোষণ করি। খাবারটা কি মানুষ যেরকম ভাবে বানায় ওই রকমই স্বাদ টেস্টি হবে? আর এই জায়গায় তো আমারও যথেষ্ট আপত্তি আছে ভাই, যথেষ্ট আপত্তি আছে। কারণ হলো টেস্টি হয় না, তখন জেনেরিক ফুড তৈরি হয়, একই রকম 100 খাবার তৈরি হয়, যেটা আসলে ওই আমরা বলি না যে মায়ের হাতের ছোঁয়া বা মায়ের রান্না, এই টাইপ যে ফিলিংটা, সেটা এনশিওর করা যাবে না। ওই জায়গা সব ক্ষেত্রে কিন্তু এআই নষ্ট করে দিচ্ছে আসলে। এই যে আমরা ফিল্ম নিয়ে একটা পর্ব হয়েছে, সে জায়গায় একই আলাপ হচ্ছিল যে ম্যাজিকটা নষ্ট হয়ে গেছে। মানুষ যে হলে যে ম্যাজিক দেখবে, যে নায়ক এতজনকে মারতেছে, উড়ে বেড়াচ্ছে আকাশে, একটা প্লেন উঠতেছে, সেই দৃশ্যটা দেখাচ্ছি, এই জিনিস আপনি মোবাইলে এখন বানিয়ে ফেলতে পারতেছেন। তখন গ্রেটার ম্যাজিকের দিকে যাওয়া লাগবে। এই জায়গাতে যেই কিন্তু আমাদের একটা বড় মানে হতাশা ভর করে বসে। এই যে আপনি বললেন যে আসলে টেস্ট কি রকম হবে, আমারও কিন্তু সেই একই কথা, যে আগে পরিবার নিয়ে একটা সিনেমা দেখে যে শান্তিটা পেতাম, এখন এভরিওয়্যার চারিদিকে তাকাইলেই সিনেমা, চারিদিকে তাকাইলেই ম্যাজিক রিয়ালিজম, এর মধ্যে আমরা বাঁচতেছি। তাহলে এই জায়গাতে এসে আমার মনে হয় যে আমরা পরেরটাতে শিফট করতে পারি। যে প্রথমে বললাম যে এআই আসলে কিছু জব শিফট করবে, কিন্তু সেই শিফটটা রেগুলার, এটা অনেক জব এই জগৎ থেকে চলে গেছে, কিন্তু সেগুলো আবার রিপ্লেস বাই এনিথিং। এখন রিপ্লেসমেন্ট হিসেবে কি জব আসতেছে, ইয়াং জেনারেশনকে এইটা জানানো জরুরি যে কি স্কোপ এআই আসলে দিচ্ছে। এখন নতুন যে জবগুলো আসছে, যেমন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্স, এআই ইথিসিস্ট, তারপর যদি বলি যে এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, এনএলপি স্পেশালিস্ট, রোবোটিক্স মেইনটেনেন্স টেকনিশিয়ানস, এআই সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, এআই ট্রেনার্স, তারপরে অটোনোমাস ভেহিকল সিস্টেম ম্যানেজার, স্মার্ট সিটি প্ল্যানার, হিউম্যান এআই ইন্টারাকশন ডিজাইনার, এইরকম জবগুলো কিন্তু আমাদের জব সেক্টরে ঢুকবে। এখন ব্যাপার হলো হাউ মাচ রেডি উই আর। এইটা খুব জরুরি বিষয়, কারণ যখন আগের জবগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে, আমি ধারণাই করে রেখেছিলাম যে সে ফর এক্সাম্পল একটা পরীক্ষা দিয়ে মোটামুটি একটা জবে ঢুকে যাব, যে জবটা আছে ওই ক্যাশিয়ার হিসেবে। এখন ক্যাশিয়ারের জব নাই, তাহলে আমার কি করতে হবে? আগে থেকে এই ফরকাস্টিংটা জানা খুব জরুরি, যে আসলে নতুন কোন জব সেক্টর তৈরি হচ্ছে এবং এটার জন্য আমাকে কি পড়াটা শিখতে হবে। কারণ পানি কোনো মানুষ মারে না, সাঁতার না জানলে মানুষ ডুবে মরে। এখন এই সাঁতার জানাটা জরুরি হয়ে গেছে আমাদের এই পর্যায়ে এসে। আপনি কি বলেন শান্ত ভাই, কি বলেন? না, সেটা তো ডেফিনেটলি, কারণ হচ্ছে হলো মানে টেকনোলজিকে যেহেতু আমরা থামাতে পারছি না, এটার সাথে কোপ আপ কিভাবে করা যেতে পারে। আমি প্রথমত হচ্ছে এআই কিছু বিষয় নিয়ে খুবই বিপক্ষে, যেটা আমি গত এপিসোডে বললাম, যে যেমন আমি লিখতে ভালোবাসি, এখন যদি এআই লিখে দেয় তাহলে আমার তো ব্রেইনের কাজ করলো না। তো এই বিষয়গুলো যেমন হাসান ভাইও নেগেটিভলি বলেছে, আমি আগের পর্বেও নেগেটিভলি বলেছি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেটা আমি জানতে চাচ্ছিলাম, যে লাইক কম্পিউটার অ্যাসেম্বলির মতো যে কাজগুলো ডার্ক ফ্যাক্টরিগুলোতে করছে তারা, যে বিভিন্ন মেশিন দিয়ে ওরা বিভিন্ন জিনিস প্রোডাক্ট তৈরি করে ফেলছে, তো 2 দিন পর তো কম্পিউটার অ্যাসেম্বলিও করতে পারবে না। এটা অলরেডি তারা করছে, কিন্তু ওই যে একটা কথা মানে আবার বলতেই হয় যে এখনো কস্টটা এরকম দ্যাট উই ক্যানট বিয়ার। এটা সবাই এফোর্ড করতে পারছে না, এক সময় পারবে এবং তখন আমাদের যে জায়গাটা আমরা এখন বলবো আর কি, হাসান ভাই হয়তো এটার সাথে অ্যাগ্রি করে যাবেন, যে এই প্রশ্নটা বড় এসেছে যে কোন কোন জায়গায় মানুষকে প্রয়োজন হবে। মানে এআই থাকবে, এআই এর মতো কাজ করবে, দেখা গেছে যে এমপ্যাথির জায়গায় মানুষের রিপ্লেসমেন্ট নাই, কমপ্লেক্স জাজমেন্টের জায়গায় মানুষের কোনো রিপ্লেসমেন্ট নাই, একই সাথে ক্রিয়েটিভিটির জায়গায়। কারণ মানুষ যদি এআই তৈরি করে থাকে, তাহলে অন্য সবকিছু তৈরি করতেও মানুষকেই লাগবে। না, আপনি একদম পারফেক্টলি বলেছেন। বিশেষ করে ক্রিয়েটিভ রাইটিং, এটা তো এআই ক্যানট ডু ইট, ইউ হ্যাভ টু। আমি যেমন একটু আগে এই প্রতিষ্ঠানের সিইওর সাথে কথা বলছিলাম, ওখানে আমি বলছিলাম যে আমার কাছে অনেকগুলো আছে, টপিক আছে, ড্রামা করার আমার মাথার মধ্যে আছে, হ্যাঁ, কিন্তু আমি এগুলো কারোর সাথে শেয়ার করি না এই জন্য যে আনলেস ইউ কাম টু এ পয়েন্ট এগ্রিমেন্ট উইথ মি যে এইটা এইভাবে করবো, টাকা পয়সা সব মিলে হবে, দেন আই উইল শেয়ার।
because otherwise it will be stolen. Idea will be stolen. I just do not do it. Simply I don't do it. আমি এটা করতে পছন্দই করি না। বারবার হিউম্যান শব্দটা বলছেন, মানে কোন কোন জায়গায় আমাদের একটু নজর রাখতে হবে। তারপরে ডক্টরের জায়গাটা, ডক্টর মানে হলো অনেক জায়গাতেই দেখা গেছে যে পার্সোনাল থেরাপিস্ট হিসেবে এআই কাজ করছে, কিন্তু একটা পর্যায়ে যে এআই অনেক ভুলভাল অনেক কিছু বলে বসে। আপনার সাথে কমপ্লিটলি অ্যাগ্রি করি, আরো অ্যাড করি। 67 বছর বয়সী একজন মাঝখানে, এটা ওয়েস্টের ঘটনা, মাঝখানে হলো উনি ডাক্তার ওনাকে বলেছে যে সোডিয়াম ক্লোরাইড খাবেন না। তো এখন উনি এর কাছে জিজ্ঞেস করেছেন যে আমি সোডিয়াম ক্লোরাইড খাইতে ডাক্তার নিষেধ করছে, ক্যান ইউ গিভ মি সাম অল্টারনেটিভ? তখন এআই বলছে অবশ্যই অল্টারনেটিভ আছে, সোডিয়াম ব্রোমাইড খাও। সোডিয়াম ব্রোমাইড তো শরীরের জন্য ক্ষতিকর। এখন উনি বলছে যে এআই যেহেতু বলছে আমি খাই, খেয়ে উনি কিন্তু হাসপাতালে চলে গেছে। এখন এই জায়গাগুলো আমাদের সেন্সিটিভ, যে জায়গাটা সাংবাদিকতা সেন্সিটিভ জায়গা। একটা নিউজের ছোট্ট ভুল অনেক বড় রিপারকেশন তৈরি করতে পারে। টিচার, একটা বাচ্চার বেসিক যদি ভুল হয় সেটা ঠিক করতে সারা জীবন লেগে যায়, কারণ আমরা যদি নামটা ভুল শিখি সে কিন্তু অঙ্ক তো আর কোনোদিন মিলবে না। আবার এই যে জায়গাটা বললাম ডাক্তার, এবং লাস্ট হলো ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যদি মানুষের একদমই কোনো ভূমিকা না থাকে, ডার্ক ফ্যাক্টরিজ গুলো যেটা হচ্ছে যে একদম টোটাল হিউম্যান ইন্টারভেনশন নাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের হিউম্যান যে জায়গাটা, যে জায়গাগুলো আমরা খুব যত্নে লালন করি, সেই জায়গাগুলো ক্ষতি হয়ে যাবে। আমাদের এইটা অবশ্যই খেয়াল রাখাটা উচিত। এবং একদম শেষে এসে একটা টেস্ট কেস বলি, বা এটা নিয়ে আজকে ইন্টারন্যাশনাল কয়েকটা মিডিয়াতেই দেখলাম যে এই জিনিসগুলো আলোচিত হচ্ছে। সেটা হলো আপনি যে কথাটা বলেছেন যে এআই অনেক কিছু পারবে না, আমি এই পুরো সময়টাতেই হাসান ভাইয়ের একটা জিনিস যে তার অরিজিনালিটিটা ধরে রেখেছেন, যে আমি এর কাছে যাবো না, এআই ইউজও করবো না, এইটা পারবে না, ওটা পারবে না, ঠিক আছে সবকিছু, কিন্তু আমরা করছি কি, মানে আমাদের প্র্যাকটিসটা কি? প্র্যাকটিসটা হলো তরুণ প্রজন্ম সিভি লিখতে চায়, ডিটেলগুলো দিয়ে দেয়, এআই সিভি লিখে দিচ্ছে, এর মধ্যে তার নিজের কোনো ইনপুট নাই, নট ইভেন ক্যারিয়ার অবজেক্টিভ। এআই যা লিখে দিচ্ছে তাই, সেটা সে জবের সেক্টরগুলোতে সাবমিট করতেছে, সাবমিট করে ওয়েট করতেছে, আর জবাব আসে না। এখন কেন জবাব আসে না, এটার প্রশ্নটা তো হইতে পারে, মানে অবজেক্টিভটা কারণ। এখন ব্যাপারটা হলো কেন জবাব আসতেছে না, এটা যখন খুঁজতে যাওয়া হচ্ছে ডিপ ইনসাইড দ্য সিস্টেম, দেখা গেছে যে বড় বড় কোম্পানিগুলোতে তারা অ্যাপ্লাই করছে, ওই পারে এইচআর এর স্ক্রুটিনিতে বসে আছে আর এক এআই, লেখা হয়েছে এআই দিয়ে, যাচ্ছে আর এক এআই এর কাছে। তারা যখন বলতেছে যে এই ছেলে ক্রিয়েটিভ কিনা, খুঁজে দেখতেছে তো এআই দিয়ে মারছে, বাদ দিয়ে দাও। তাহলে প্রবলেমটা কোথায় তো ক্লিয়ার, আপনি বুঝতে পারতেছেন। এবং এখন যেটা হচ্ছে, সে দিনের পর দিন আর কোনো চাকরির আর খোঁজ নাই। এরকম প্রচুর কেসের পরে দেখা গেছে মার্কেটে সার্ভিসের অভাব নাই, প্রমোট করা হচ্ছে এই চাকরি সেই চাকরি, কিন্তু চাকরির ক্ষেত্রে ডাক পাচ্ছে না। এখানে প্রথম যে কাজটা করা দরকার সবার, মানে বলা হচ্ছে যেটা 90% মানুষের নাকি কাভার লেটার আর ক্যারিয়ার অবজেক্টিভ সিভির এক সেম। এখন এটা তো ট্র্যাশই হচ্ছে। এআই কে দিয়ে আপনি চাইছিলেন আপনার এনহ্যান্সমেন্ট, উল্টা আপনি কিন্তু একটা গার্বেজ তৈরি করে দিচ্ছেন আপনার এমপ্লয়ারের কাছে, সেটা গ্রহণযোগ্য হচ্ছে না। একটা শব্দই কিন্তু আমার মনে হয় যে যথেষ্ট, হিউম্যান হওয়া উচিত। এই জায়গায় হইলে পরে আপনি জাস্ট কিছু না, আপনার সব ঠিক থাকে, এআই ফরম্যাট বানায় দিক, হাবি যাবি যা করুক, ক্যারিয়ার অবজেক্টিভটা আপনি নিজে লাগেন। এই যে যেমন আমি আমার সিভিতে, আমি তো এখন একটা জব খুঁজতেছি, আই এম লুকিং ফর এ জব বিকজ আই উইল নো, আমি অভিনয় করব না বলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর শুধু অ্যাড করব, তাও ছুটির দিনে করব যদি জব একটা পাই। তো আমি কিন্তু যেমন আমি প্রথমে লিখেছি যে আমি প্রথম জীবনে আমি একজন গায়ক ছিলাম। হ্যাঁ, তো গায়ক থাকাতে আমার যেটা সুবিধা হয়েছে যে আমি সব বাংলাদেশের সমস্ত জায়গায় গিয়ে গান গেতে পেরেছি এবং সমস্ত জায়গার কালচার আমি বুঝতে পেরেছি। এই যে অ্যাডটা যে করলাম আমি, এই যে এইটাই ডিফারেন্স ক্রিয়েট করে দিবে। আচ্ছা, তারপরে আমি সেনাবাহিনীতে ছিলাম, কমান্ডো কোর্স করেছি, সেখানে গিয়ে আমি দেখেছি যে হোয়াট ইজ লাইফ অ্যান্ড হাউ টাফ লাইফ ক্যান বি, তাই না? এই জিনিসটা আমি কিন্তু নিজে অ্যাড করা আমার,
হ্যাঁ, এই যে হাউ টাফ এ লাইফ ক্যান বি, হ্যাঁ, এবং মানে অর্ডার ওবে করাটা, এটা আমি ওখানে শিখেছি। হ্যাঁ, এই যে জলে স্থলে আকাশ পথে যেখানে যাইবার আদেশ যখনই দিতে হইবে তখনই সেখানে যাইতে বাধ্য থাকিব, এই যে বিষয়টা। আচ্ছা, তারপরে আমি সাংবাদিকতা যখন করেছি তখন আমি ডিফারেন্ট সমাজের ডিফারেন্ট সেগমেন্টের সাথে আমি মিশেছি এবং প্রচুর মানে ভালো পলিটিশিয়ান, খারাপ পলিটিশিয়ান সবার সাথেই কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতাম জিনিসটা। তো এই আমি মানুষ চেনা শুরু করেছি সাংবাদিকতায়। হ্যাঁ, এই যে এই লাস্ট লাইনটা যে আমি মানুষ চেনা শুরু করেছি সাংবাদিকতায়, এটা কি এআই লিখে দিতে পারবে আপনাকে? পারবে না। পারবে এই জায়গাতেই। তাহলে আমি আপনার কাছে একটা মানে ইম্পর্টেন্ট জায়গায় আসি। আপনি আপনার পার্সোনাল জায়গা থেকে যে সিভির যে আমরা এখনকার দিনে যেটা বলি হুক বলি আর কি, যে দেখলে পরেই আসলে অ্যাট্রাকশনটা আসবে যে আরে কি বলতে চাচ্ছে দেখি আর 2 লাইন পড়ি। একদম ফ্রেশার যে ছেলেটা আজকে ইউনিভার্সিটি শেষ করে বের হলো, আমি দুজনের কাছেই যাব, আমি শান্ত ভাইয়ের কাছে একটু যাই, যে একদম ফ্রেশার যে ছেলেটা আজকে ইউনিভার্সিটি থেকে বের হলো তার সিভিতে কি লেখা দিয়ে শুরু করলে আপনার মনে হয় যে ঠিক আছে, যেটা চ্যাট জিপিটি বা অন্য এআই করবে না, এরকম কি লিখতে পারেন? আপনি হলে কি লিখতেন? আমি হলে আমার স্বপ্নের কথা লিখতাম। যেহেতু আমি ফ্রেশার, সেহেতু আমি আমার স্বপ্ন দিয়ে শুরু করতাম যে আমার স্বপ্ন মূলত এইটা, আমি এটার জন্য এই পরিশ্রমটা করতে রাজি আছি এবং এভাবে হচ্ছে আমি আমার প্ল্যানিংটা করতে চাই। মানে বিষয়টা হচ্ছে যে I want to do something which is creative, হ্যাঁ, which is creative and human. থ্যাংক ইউ। আমরা এই জায়গায় এসে মনে হয় ভালো কিছু টেক অ্যাওয়ে আমাদের দর্শক যারা তরুণ প্রজন্মের আছে এবং যারা চাকরির জন্য পড়াশোনা করছে বা প্রস্তুতি নিচ্ছে, এই কয়েকটা টেক অ্যাওয়ে তাদের দিতে পারবো। এক হলো শিখতে হবে নিজের লেখার মতো করে লেখেন। হ্যাঁ, সিভিটা নিজের মতো করে লেখেন, কভার লেটারটাও নিজের মতো করে লেখেন, যে জিনিসটা পড়লে যাতে যদি ওপাশে একটা এআইও থাকে আপনাকে ফেলে দিতে না পারে, কারণ সেও বুঝবে যে এটা কোনো মানুষের ক্রিয়েটিভিটির দ্বারাই লেখা, কোনো যন্ত্রের লেখা না। দ্বিতীয়ত হলো আমরা এই এআই নির্ভর বা যন্ত্র নির্ভর হয়ে পড়ে যেটা হচ্ছে আমরা সার্কেল মেনটেন করছি না। একটা রিসেন্ট রিপোর্টে দেখা গেছে যে হিউম্যান সার্কেল মেনটেন করাটা অনেক বেশি ইফেক্টিভ জবের ক্ষেত্রে, যেটা তরুণ প্রজন্ম বুঝতে পারছে না। খুব জরুরি যে আপনি 10টা জায়গায় মিশবেন, 3টা জায়গায় ইন্টার্নশিপ করবেন, তাহলে যে আপনার এক্সপোজারটা হবে সেটা আসলে ঘরে বসে শুধু সিভি বানিয়ে কভার লেটার দিয়ে বসে থাকলে আসলে সেই প্রত্যাশিত ফলাফলটা পাওয়া যায় না। খারাপ প্র্যাকটিস হচ্ছে এখন জানেন, আপনার আমেরিকার ছাত্ররা যদি কোনো অ্যাসাইনমেন্ট পায়, সেই অ্যাসাইনমেন্ট বাংলাদেশের একটা কোম্পানিকে তারা অ্যাসাইন করে যে তুমি আমার এই পেপারটা বানায় দাও। রাইট, এটা এবং আমাদের দেশের অনেক চাকরি প্রত্যাশী যারা ভালো ইংরেজি জানে তারা তখন ওই পেপারটা বানায় দেয়, তখন সেই ছাত্র এটা তার নিজের বলে চালিয়ে দেয় এবং জমা দিয়ে দেয়। এখানে এর কোনো ভূমিকা নাই। হ্যাঁ, কিন্তু এই যে এই আরেকটা অনৈতিক চর্চা, অনেক অনৈতিক কাজ হচ্ছে। যদি আমরা ধরি যে মানে এআই এর কাছ থেকে লিখে নেওয়া যে বিষয়টা, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ দিস অনৈতিক। আপনি যে উদাহরণটা দিলেন এটার মধ্যে এআই নাই, কিন্তু এটার মধ্যে এআই ইসেন্সটা আছে। কারণ এই জিনিসই হচ্ছে, এআই এর কাছে আমি টপিক বলে দিলাম, সে আমাকে লিখে দিচ্ছে, ওখানে আমি কোথায়? আমি যদি বলি যে একটা রিসার্চ করতে হবে, ওখানে আমি কোথায়? আমার ক্রিয়েটিভিটি কোথায়? আমার জ্ঞান কোথায়? আমার নলেজ কই? নাই, জিরো। এবং দে আর গেটিং পাস্ট। হ্যাঁ, কারণ ওই যে আবার হিউম্যানাইজার সফটওয়্যার বের হয়েছে যেটা দিয়ে মনে হবে যে মানুষ লিখছে, এরকম ভয়ঙ্কর দিকে তো এগোচ্ছে। এটা আসলে চিন্তা করা যায় না যে কোন দিকে আমরা যাব। ওই যে একটা কথা আছে না, ছোটবেলায় পড়েছিলাম আমরা যাযাবরের দৃষ্টিপাত বইতে, বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এক্স্যাক্টলি ওই জায়গাতেই আছি আমরা এখন। আমরা যেটা আমি ইতি টানতে চাই যেখানে একটা সুখবর দিয়ে, সুখবরটা হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিসেন্ট যে রিপোর্টটা আছে, এটা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের হবে, বা যখন অন এয়ার হবে এটা ততদিনে আরো কিছুদিন পুরনো হয়ে যাবে। সেখানে বলা হচ্ছে যে নতুন 97 মিলিয়ন জবস তৈরি হচ্ছে, আসছে। এখন এটা কি এনাফ? কেড়ে নিচ্ছে কত জব এআই? হিসেব করে দেখা গেছে 85 মিলিয়ন জব বেশি হলে এআই কাটতে পারবে। তাহলে ইটস আ উইন উইন সিচুয়েশন ফর হিউম্যান রেস,
যে আমরা যে টেনশন করছি মানে লেভেল প্লেইং ফিল্ড ইভেন বেটার, বেটার। কারণ 85 মিলিয়ন যদি তারা অল টুগেদার কেড়ে নেয়, 97 মিলিয়ন ঢুকছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই 97 মিলিয়ন জবসের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমরা জানি নিজেদের ক্রিয়েটিভিটি বিলিয়ে দিয়ে নিজেদেরকে ডাম করে না তুলি। এখানে আমি একটা আমার point, ব্যক্তিগত sure. অভিজ্ঞতা বলি। আমার যত বন্ধুর বা বাবা মা রিচ ছিল, তারা কিন্তু কেউ মানুষ হয়নি, তারা কিন্তু কেউ দাঁড়াইতে পারে না। ওই যে এখনো বাপের তৈরি বাড়ির ভাড়া দিয়ে তারা চলতেছে। বাপ 5 তালা বাড়ি করে গেছে গুলশানে, 6 তালা বাড়ি করে গেছে গুলশানে, ওইটা দিয়ে তারা কিন্তু নিজেরা কিছু করতেছে না ক্রিয়েটিভ। এই জিনিসটা এই জন্য আমি সবসময় বলি, যেমন আমার বাপ পুর লোক ছিল, যার জন্য আমার ভিতরে একটা প্রচেষ্টা ছিল যে আমি এইটা করব, আমি ওইটা করব। আমার ছেলেকেও কিন্তু আমি ওইভাবে বড় করেছি যে আই এম নট এ রিচ ম্যান, আই ডোন্ট হ্যাভ ইভেন এ পিস অফ ল্যান্ড, ইউ ওন্ট বিলিভ। আমি 63 ইয়ার্স ওল্ড, আমি এখনো একটা, কারণ আমি জমির কথা কখনো ভাবিই নাই, কাফনের কোনো পকেট নাই, কথাটা বুঝছেন তো। আমার ওয়াইফ ভাবছে ও ভাইয়া গ্রুপের একটা মুন্সিগঞ্জে, আমি ইচ্ছা করলে জলসিঁড়িতে সেনাবাহিনীর কিন্তু একটা প্লট নিতে পারি, কিন্তু আমি নেই, কারণ আমি আবার ওদের সাথে গিয়ে সবসময় সারাক্ষণ ওই বৈষয়িক আড্ডা, ওটা আমার পছন্দ না, ঠিক আছে না, আমার ওটা পছন্দ না। সো আমি ওটা করব না। তো আমার যেটা করব আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আমি করব। আমার যদি ভাগ্যে থাকে আমি নিশ্চয়ই কোথাও না কোথাও একটা জমি পাবো। হ্যাঁ, সো ইটস নট এ বিগ ডিল। আমার মনে হয় যে আমরা খুব সুন্দর জায়গায় যেতে পেরেছি। যে আলোচনা এতক্ষণ ছিলাম, আমি একদম শেষে, আমাদের আলোচনা প্রায় শেষ, আমরা মেজর কিছু টেক অ্যাওয়ে যেটা আমরা আমাদের তরুণ প্রজন্মকে এই শো এর মাধ্যমে দিতে চাচ্ছি। এর প্রথমটা হলো একটু চোখ কান খোলা রেখে দেখতে হবে, নতুন নিজের পায়ে দাঁড়ানো, নতুন শেখার কোন জগৎ উন্মোচিত হয়েছে সেটা জানতে হবে। মানে সামনের দিনের পড়াশোনাগুলো কি হওয়া উচিত, এগুলো জেনে আমরা যেহেতু স্টার্ট আপ, হ্যাঁ, নতুন করে কিছু শেখা, এবং নতুন করে যখন কিছু শিখছি সেইটা শিখতে যে যেন আমরা এআইটাকে ঠিকভাবে ইউজ করতে পারি। না, বিজনেসের ক্ষেত্রে এআই এর দরকার নাই, না বিজনেস না, স্টার্টআপে দরকার নেই, কিন্তু যখন পেশাগতভাবে যে জবগুলোর কথা বললাম সেখানে জানি আমরা শিখে ফেলতে পারি জিনিসগুলো, এবং সেইভাবে করে আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে আমাদের মনে হয় না অন্তত যে সামনের দিনগুলোতে সেরকম চ্যালেঞ্জ হবে। আমরা সেই ইতিবাচক জায়গা রেখেই আজকে মতো এখানে আমার আলোচনাটুকু আমি শেষ করছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, এবং হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর আজকের মতো শেষ করছি এখানে। স্কিলস এন্ড প্রেজেন্স, এআই ম্যাজিক মার্ভেল। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং বিজ্ঞানের বেগ যত বেশি থাকুক না কেন, আবেগ হারানো যাবে না। আল্লাহ হাফেজ।